আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আকাশ প্রতিরক্ষা নিশ্চিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন। নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ডোম। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $175 বিলিয়ন। আগামী 3 বছরের মধ্যে এটি চালু হতে পারে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনবিসি নিউজের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কয়েক বিলিয়ন ডলারের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি জানান, এটি প্রায় 3 বছরের মধ্যে চালু হতে পারে। ট্রাম্প বলেন, একবার সম্পূর্ণ হয়ে গেলে গোল্ডেন ডোম বিশ্বের অন্য প্রান্ত থেকে বা মহাকাশ থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হবে। এটি হবে সর্বকালের সেরা ব্যবস্থা। প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এই অত্যাধুনিক ব্যবস্থার জন্য একটি নকশা অফিসিয়ালি বাছাই করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এটি সমুদ্র, স্থল ও অন্তরিক্ষে সব জায়গায় মোতায়েন করব। এই ব্যবস্থায় মহাশূন্য ভিত্তিক বিভিন্ন সেন্সর এবং ইন্টারসেপ্টর সহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তি মোতায়েন করা হবে। মার্কিন মহাকাশ বাহিনীর স্পেস অপারেশন বিভাগের ভাইস চিফ জেনারেল মাইকেল গুটলেইন এই প্রকল্পের তদারকি করবেন। ট্রাম্প অনুমান করেছেন, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় $175 বিলিয়ন। তিনি জানান, প্রাথমিকভাবে আগামী বছরের জন্য $25 বিলিয়ন প্রতিরক্ষা তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প এই প্রকল্পকে আমাদের দেশের সাফল্য ও অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, কানাডাও যোগাযোগ করেছে এবং তারাও এর অংশ হতে চায়। গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ওই অভিযানের জেরে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এই খবর। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সতর্কবার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দেওয়া হয়েছে। আলোচনার বিষয়ে জানেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন, যদি তারা গাজা যুদ্ধ শেষ না করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে পরিত্যাগ করবে। ওই সূত্র বলেছে, ট্রাম্পের লোকজন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, যদি আপনারা এই যুদ্ধ শেষ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও গাজা যুদ্ধের অবসান চান। গত সপ্তাহে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন সেনা অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই কথা বলেছিলেন প্রেস সচিব লেভিট। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন। এবারের সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প বলেছেন, গাজায় বহু মানুষ অনাহারে রয়েছেন। পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হামাস সরাসরি আলোচনার মাধ্যমে অ্যাডানের মুক্তি নিশ্চিত করা হয়েছে। ওই আলোচনায় ইসরায়েলকে রাখা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, লোকজন অনাহারে ধুঁকছে, সেখানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ও ত্রাণ যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হল। মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছে যুক্তরাজ্য। তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করেছে। 11 সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবারের মজুদ শেষ হয়ে গেছে। যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড ল্যামি আরও বলেন, আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 3 জন ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার। গাজা উপত্যকায় গত কয়েকদিনে দখলদার বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ। সংগঠনটির সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির আল সুজাইয়া এলাকার মুনতার সড়কে ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া একটি GBU-39 বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদেরই একটি সামরিক যান বিধ্বস্ত করেছে যোদ্ধারা।
সামরিক যানটি ওই এলাকা ধরে অগ্রসর হতে চাইলে যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটায়। শহীদ ওমর আল কাসিম ফোর্সের মুখপাত্র আবু খালিদ জানিয়েছেন, উত্তর পশ্চিম গাজায় কর্মরত তাদের ব্যাটেল ইউনিট আল আতারা এলাকায় দখলদার সেনাদের একটি পদাতিক বাহিনীর ওপর বড় ধরনের অ্যাম্বুশ হামলা চালিয়েছে। এই মুখপাত্র জানান, আগে থেকে এলাকাটিতে বিস্ফোরক পুঁতে রাখা হয়। ইসরায়েলি সেনারা সেদিকে এগিয়ে গেলে বিস্ফোরণ ঘটানো হয় এবং একই সাথে রাইফেল দিয়ে একযোগে গুলিবর্ষণ করা হয়। হামলায় সেনারা নিশ্চিতভাবেই হতাহত হয়েছে। এক পর্যায়ে টিকতে না পেরে সেনারা তাদের সহযোগিতার জন্য ড্রোন সাপোর্ট ডেকে নেয়। মুখপাত্র আবু খালিদ জানিয়েছেন, ওই অপারেশনে গ্রুপটির কমান্ডার জাকারিয়া রামি আবু আউদা শহীদ হয়েছেন, তবে তার সহযোদ্ধারা তার লাশ নিয়ে ঘাঁটিতে ফিরতে পেরেছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইয়োসেফ ইয়েহুদা চিরাক নামে ওই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ভুলক্রমে গুলি করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কম্ব্যাট ইঞ্জিনিয়ার্সরা 401তম সাজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এই দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানির এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল। ওই সময় তারা সার্জেন্ট ইয়োসেফ ইয়েহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদ্ঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে এই বিষয়ে তিনি বলেছেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না কি হবে। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, হাসান রুহানির সময়ে এই ধরনের পরমাণু আলোচনা কোনো সাফল্য বয়ে আনেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, গত 12 এপ্রিল থেকে ওমানে 4 দফার আলোচনার পর ইরান চুক্তির শর্তে এক ধরনের সম্মত হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে দুই দেশের প্রতিনিধিদের মাঝে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন কোনো অঙ্গীকারের কথাও প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ডোনাল্ড ট্রাম্প 2015 সালে তার প্রথম মেয়াদে ইরানের সাথে বিশ্ব শক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। আর ইরান সবসময় বলে আসছে, তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। 7 বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। খামেনি অবশ্য বলেছেন, ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল, কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার, এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। তেহরানের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ইরানের সাথে পরোক্ষ আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী অবস্থান নিচ্ছে। তিনি বলেন, আমেরিকানরা গত কয়েকদিনে অযৌক্তিক সব অবস্থান নিয়েছে। এসব তারা প্রকাশ্যেই বলেছে এবং আমরাও আমাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের দৃঢ় অবস্থান হচ্ছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার, এটি নিয়ে আপোষের কোনো সুযোগ নেই। ভারতের সাথে যুদ্ধে জেতার পুরস্কার হিসেবে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে 60 বছরের মধ্যে পাকিস্তানে সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হবেন। এর আগে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান হয়েছিলেন ফিল্ড মার্শাল। অসীম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে দেশটির সঙ্গে পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর অসীম মুনিরকে এই পদোন্নতির অনুমোদন দেওয়া হলো। কাশ্মীরে হামলা ঘিরে 3 দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছিল দুই দেশ।
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিল্ড মার্শাল হল সামরিক বাহিনীর 5 তারকা বিশিষ্ট পদ। অসাধারণ নেতৃত্ব বা যুদ্ধক্ষেত্রে কৃতিত্বের জন্য এই পদমর্যাদা দেওয়া হয়। 1965 সালে আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। এই পদমর্যাদায় থেকেই অসীম মুনির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও শত্রুর পরাজয় নিশ্চিত করার জন্য অসীম মুনিরের কৌশলগত প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই মর্যাদা দেওয়া হচ্ছে। এছাড়া বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুরের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 2022 সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন অসীম মুনির। সাধারণত পাকিস্তানের সেনাপ্রধানদের মেয়াদ হয় 3 বছর। তবে 2023 সালের নভেম্বরে দেশটির পার্লামেন্টে আইন সংশোধন করে অসীম মুনিরের মেয়াদ 5 বছর করা হয়। পাকিস্তানের মন্ত্রিসভা অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদোন্নতির অনুমোদন দেওয়ার পর তিনি বলেছেন, এটি শুধু আমার ব্যক্তিগত নয়, বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান। সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কায়া কালাস পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে বলেন, আমরা সিরিয়ান জনগণকে সহায়তা করতে চাই যাতে তারা একটি নতুন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে। গত 14 বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন সবসময় তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সিদ্ধান্তটি এসেছে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে, যখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। সে সময় সৌদি আরবের রিয়াদে দাঁড়িয়ে ট্রাম্প বলেছিলেন, আমি সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল। এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়ে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছিলেন, এগুলো রাখার আর কোনো যৌক্তিকতা নেই। মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম। তারা বলেছিল, বাশার আল আসাদের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে এবং মানবিক সহায়তা ব্যবস্থাকে প্রভাবিত করছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ, নজরদারি সফটওয়্যার এবং বাশারের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। 2011 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে প্রায় 37 বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে, যা দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা হিসেবে ইইউ এর অবস্থানকে নিশ্চিত করেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।